নরেন্দ্র মোদী টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ৮ জুন শপথ নিতে পারেন। সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০ আসন পেয়েছে। সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন। ফলে দলটি এককভাবে সরকার গঠন করতে পারবে না। সরকার গঠনের জন্য জোটের উপর নির্ভর করতে হবে। সব মিলিয়ে কেমন হলো ভারতের লোকসভা নির্বাচন, এই নিয়েই আলোচনা আজকের বার্তা কক্ষ থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছে আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থশঙ্কর সাহা। দাদা, আজও ভারতের লোকসভা নির্বাচন নিয়েই কথা বলতে চাই, আপনার বিশ্লেষণ জানতে চাই। শুরুতেই আমি যেটি জানতে চাইবো, আমাদের শিরোনামও রেখেছি যে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় মোদী, সবকিছু কি আগের মতোই থাকছে? সম্ভবত না। হ্যাঁ, কারণ আগের মতো ফলাফল তো হয়নি, তাই আগের মতো সবকিছু থাকবে এরকম আশা করাটা বোধহয় ঠিক না। ঠিক না কেন? সেটা হচ্ছে যে আমরা তো, আপনি শুরুতেই বললেন যেটা, যে একক সংখ্যাগরিষ্ঠতা কেউ পেল না, এটা বিজেপির জন্য একেবারে খুব একেবারে নতুন অভিজ্ঞতা। কারণ তারা প্রথমবার তারা যখন সরকার গঠন করলেন ২৮২টার মতো, ২৮০-র বেশি পেয়েছিলেন আর কি আসন। গত বছর ৩০৩টা বিজেপি এককভাবে, হ্যাঁ, এবং তাদের জোট অনেক বেশি। এবার সেই বিজেপি ২৪০টার মধ্যে আটকে গেল, আর তাদের জোট সঙ্গীরা মিলে ২৮৬টার মতো আর কি। তার মানে এবার তাকে প্রথম, আমাদের নয়াদিল্লির প্রতিনিধি সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল একটু আগে, উনি একটা মজার কথা বললেন যে ক্র্যাচে ভোট দিয়ে এখন বিজেপিকে কাজ করতে হবে। ঠিক আছে, তার দুই বগলে দুটো ক্র্যাচ থাকবে, এবং দুই ক্র্যাচের নাম হচ্ছে টিডিপি আর জেডিইউ, নীতিশ কুমার আর আপনার চন্দ্রবাবু নাইডু। অতএব এই যে ভার, নির্ভরশীলতার ভার, সেটা বিজেপিকে এখন বহন করতে হবে। তাই যে প্রশ্নটা আপনি আমাকে শুরুতেই করলেন যে আসলে আগের মতো চলবে না, এবং একই সাথে আমি মল্লিকার্জুন খার্গের কথা ধরেই বলবো, উনি গতকাল এটি বলেছেন, আপনিও আমাদের নিউজে সেটি বলেছেন, উল্লেখ করেছেন যে একটি দলও যে ভারতের সংখ্যাগরিষ্ঠতা পেল না, এটিকে তিনি বিজেপির নৈতিক পরাজয়ের কথা বলেছেন। বিজেপি যে পেল না এককভাবে, হ্যাঁ, সেটা তার নৈতিক পরাজয় হিসেবে, এটা তাদের একটা রাজনৈতিক বক্তব্য, ঠিক আছে। এবং সত্যিকার অর্থে আপনি যদি বিবেচনা করেন, কেউ হয়তো বলতে পারে যে কেন বিজেপি তো সরকারে আসছে, বিজেপি তো ক্ষমতায় আসছে টানা তৃতীয় মেয়াদের মতো, এবং কি নরেন্দ্র মোদী গতকাল তার যে মানে অনেক বিলম্বিত যে সভাটা করলেন আর কি সন্ধ্যেবেলার দিকে, যিনি প্রকাশ্য হলেন যখন আর কি, তো তখনও কিন্তু তিনি এই কথাটাই বললেন যে আমরা টানা তৃতীয়বারের মতো এসেছি, মানে উদ্দীপনামূলক যে কথাগুলো একজন রাজনৈতিক নেতা বলে বেড়ান আর কি, বা বলাটাই স্বাভাবিক ছিল সে সময় হয়তো বা, তিনিও সেই কথা বললেন। কিন্তু দেখেন যে আমরা কোথায় উনি নিজেই বলেছিলেন যে ৪০০ ঘর এবার পার হবে, সেটা হয়নি। তার মানে অনেক কম তারা আসন পেয়েছে, এবং দুটো জোট, এনডিএ এবং ইন্ডিয়া, তার মধ্যে কিন্তু এখন আসনের ব্যবধান আসলে ৬০টা, আমরা যদি হিসেব করি আর কি। হ্যাঁ, তার মানে হচ্ছে যে একটু ১৯-২০ হলে তাহলে পরিস্থিতিটা অন্যরকম হয়ে যেতে পারতো আর কি। কিন্তু তারপরে তারা সরকার গঠন করেছে, সরকার গঠন করবে ৮ তারিখে, আপনি বললেন শপথ নেওয়ার কথা, তখন নিতে পারে। কিন্তু এই যে খুব মানে কি বলবো, যে মসৃণ পথটা যে হচ্ছে না, এটা কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো ইতিমধ্যে বলা শুরু করেছে। হ্যাঁ, তো এটা যদি আমি আপনাকে বলি যে তারা ২৮টি আসনের জন্য এই দুটো দলের কাছে, আরও ছোট ছোট দলের নিশ্চিত তারা কিছু সমর্থন পাবে। এখন এই ২৮টা যে ভোটে মানে আপনার আসনের জন্য দুটো দলের পক্ষে মানে মুখপক্ষে তারা হচ্ছে, তাদের কিন্তু অতীত রেকর্ড খুব যে সুখকর তা না, ঠিক আছে। তারা সরকার গড়া এবং ভাঙার ক্ষেত্রে অনেকবার তারা ভূমিকা রেখেছে, এবং তারা বারবার দল বদল করার একটা, বিশেষ করে নীতিশ কুমারের তো এটা ঐতিহ্য আছে আর কি। হ্যাঁ, তো সব কিছু মিলে তারা, এবং দেখেন একটু আগে আমি টিভির একটা রিপোর্ট পড়ছিলাম যে এই যে তারা সরকারে যাবে, সেজন্য কিন্তু ইতিমধ্যে তারা বেশ কিছু মানে শর্ত আরোপ করা, টিডিপি এই ব্যাপারে কোনো মুখটুক খোলেনি, কিন্তু তাদেরও মানে তারা সোর্সের নাম প্রকাশে অনিচ্ছুক, তারাও দু একটা মানে তাদের চাহিদার কথা বলেছে। আর জনতা দল নীতিশ কুমার, তারা কিন্তু প্রকাশ্যেই বলে দিয়েছে যে তারা বিহারের বিশেষ মর্যাদা চায়, তারপরে তারা যে কাস্ট যে সেন্সাসটা সেটা যেন হয় সে ব্যাপারেও তারা চায়, ইত্যাদি। এই শর্তগুলো কিন্তু দিনের পর দিন এখন হয়তো বা পালন করতে হতে পারে। এবং এককভাবে যে সরকার গঠন করতে পারবে না, জোটের উপর নির্ভর করতে হবে, যে সেই ক্ষেত্রে আবার আঞ্চলিক
দলগুলোর প্রভাবটা এবারে যে কি কেমন পড়তে পারে, মানে এবারে রাজনীতিটা আসলে ভারতের কেমন হতে পারে? এটা আমরা যারা ওখানে প্রতিনিধিরা আছে এবং তাদের যে পত্রপত্রিকাগুলো আমরা দেখছি যে সেটা হচ্ছে কি যে একটা দল টানা 10 বছর ধরে ক্ষমতায় ছিল, তারা ইচ্ছে মতো নানা রকম সব সিদ্ধান্ত নিয়েছে, মুহূর্তের মধ্যে নোট বাতিল হয়ে গেল, ঠিক আছে, তারপরে অভিন্ন দেওয়ানি যে বিধি সেটাকে কার্যকর করবে তারা, এরপর মানে যত কিছু বড় 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 সিদ্ধান্ত, হ্যাঁ, তারা কিন্তু কোনোদিন জোটের দিকে মুখ তুলে তাকায়নি। এই নিয়ে জোটের মধ্যে ইয়ে ছিল, আমরা পত্রপত্রিকায় বিভিন্ন ক্ষোভ ছিল, আমরা পত্রপত্রিকায় দেখেছি এই ধরনের প্রতিবেদন, নানা বিশ্লেষণ, কিন্তু সেগুলো যে তারা খুব বেশি তোয়াক্কা করেছে তা কিন্তু না। কিন্তু সেই মোদিকে, সেই খুব বড় শাসক, সংখ্যাগরিষ্ঠ সর্বভারতীয় দলের যে শাসন, সেটা কিন্তু এখন খর্ব হয়ে গেল। এখন এই আঞ্চলিক দলগুলোর প্রতি তাদেরকে মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। এটা জাতীয় রাজনীতিতে নিঃসন্দেহে একটা প্রভাব ফেলবে। পার্থদা, গতকাল আপনার সাথে আলাপ করছিলাম যে মানে নরেন্দ্র মোদীর ফলাফল নিয়ে আসলে শুরু থেকেই শুধু ওপার বাংলা বলবো না, এপার বাংলার মানুষেরও একটা আগ্রহ ছিল যে আসলে শেষ পর্যন্ত কি হয়। এবারের ফলাফলের সাথে যদি গতবারের ফলাফলের একটা তুলনা করি, মানে কি কি পার্থক্য দেখছেন? আমি যদি বিশেষ করে নরেন্দ্র মোদী, আপনি যে দেখেন, খুব একটা বললেন নরেন্দ্র মোদী, বিজেপি কিন্তু বললেন না, কারণ লড়াইটা কিন্তু আসলে নরেন্দ্র মোদী ভার্সেস অন্য দলগুলোর ছিল, আর বিজেপির ছিল না বা এনডিএর ছিল না। মানে একটা বলা যায় যে সমর্থক হয়ে উঠেছিলেন তিনি, হ্যাঁ, একজন ব্যক্তি কিন্তু একটা দলের বা বলবো একটা জোটের সমর্থক হয়ে গিয়েছিলেন। নরেন্দ্র মোদীর সাথে ইন্ডিয়ার হচ্ছে লড়াইটা হচ্ছে আর কি, বা এইভাবে কিন্তু ওরাও চেষ্টা করেছে যে এই জিনিসটাকে এইভাবে উপস্থাপন করার জন্য। এখন সেই লড়াইয়ের কথাটা যদি বলেন, যে আমরা তো বললাম যে আসলে কি হবে না এখন, মানে যে পরিবর্তনগুলো হতে পারে আর কি, হ্যাঁ, এই পরিবর্তনগুলো এখন মেনে চলতে হবে। এবং কয়েকটা ঘটনা ঘটে গেছে, যেমন ধরেন এই যে এই উপমহাদেশের কাছাকাছি, মানে আমি বলছি যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে যে জায়গায় বিজেপির একটা খুব বড় ধরনের চেষ্টা ছিল, 23টা সভা উনি করেছিলেন পশ্চিমবঙ্গে, ঠিক আছে, 23টা আসনের জন্য তিনি সভা করেছিলেন। আমরা দেখলাম সে জায়গায় খুব বড় ধরনের পরাজয় হলো। গত বছর তারা 18টা আসন পেয়েছিল, এবছর 8টা আসন পেয়েছে এখন পর্যন্ত, মানে পেয়েছে আর কি। তার মানে বিজেপির সেই যে মানে স্বপ্ন, মানে বাংলা দখল করার যে স্বপ্ন, সেটা কিন্তু বাস্তবে হলো না। আবার একটা ঘটনা ঘটলো যে পাশের রাজ্য, ভারতেরই পশ্চিমবঙ্গেরই পাশের দুই রাজ্য বিহার এবং ওড়িশা, সে জায়গায় কিন্তু তারা আবার ওড়িশায় প্রথমবারের মতো তারা খুব ভালো একটা অবস্থান নিতে পারলো আর কি। এটা এই অঞ্চলে হলো। মধ্যপ্রদেশে তারা প্রায় আগের মতোই ভালো মানে আসনগুলো পেয়েছে, প্রায় সবগুলো আসনই পেয়েছে। কিন্তু হিন্দি বলয় যেটাকে ধরা হয়, যে যেমন উত্তরপ্রদেশকে বলা হয় যে উত্তরপ্রদেশ হচ্ছে বলা যায় যে আমরা যেমন করে উচ্চ নম্বরের সিঁড়ি পড়তাম এক সময়, তেমন হচ্ছে ভারতের ক্ষমতা যাওয়ার সিঁড়ি আর কি, হ্যাঁ। সেই উত্তরপ্রদেশটা, সেখানে তাদের খুব বড় ধরনের একটা 62টা আসন তারা পেয়েছিল, কিন্তু এবার অর্ধেকের কাছাকাছি চলে এসছে সেই আসনটা। এবং সেই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, ভারতের তৃতীয় বৃহত্তম দল হিসেবে সমাজবাদী পার্টির কিন্তু উত্থান ঘটলো অখিলেশ যাদবের। এবং কংগ্রেস শুধু তারা তো এতে ভালো করেছেই, উত্তরপ্রদেশ ভারত করেছে, হিন্দি বলার আরও যে অংশগুলো যেমন ধরেন রাজস্থান ইত্যাদি যে আশপাশের রাজ্যগুলো, সেখানেও কিন্তু তারা ভালো করেছে। তার মানে যে কংগ্রেসের যে এন্ট্রিটা বা মানে কংগ্রেসকে প্রায় কংগ্রেস শূন্য হয়ে গিয়েছিল যে হিন্দি বলা, যেটা কিনা ভারতের হচ্ছে ক্ষমতা কেন্দ্র বলা যায়, সেই ক্ষমতা কেন্দ্রের ভেতরে কিন্তু কংগ্রেসের অনুপ্রবেশ ঘটলো। এটা খুব তাৎপর্যপূর্ণ এবারের নির্বাচনে। পার্থদা, আমরা আলাপ করতে করতে শেষ দিকে চলে এসেছি, আমাদের সময় একেবারে শেষ। আমি ছোট্ট করে আপনার কাছে যদি জানতে চাই যে গতকাল থেকে আপনারা সারাটা দিন ধরে এই ভারতীয় লোকসভার নির্বাচনের খবরাখবর সংগ্রহ করেছেন, বিশ্লেষণ করেছেন, আজও করছেন। আমরা আসলে ভারতের রাজনীতি থেকে কি শিখলাম? মানে এত বড় একটা দেশ, এত বিশাল একটা নির্বাচন, এতগুলো মানুষ, এত কেন্দ্র, খুব ছোট করে যদি জাস্ট আপনার বিশ্লেষণ। হ্যাঁ, না, সেটা হচ্ছে যে 97 কোটি ভোটার, 64 কোটি মানুষ ভোট দিয়েছিল। হ্যাঁ, আপনি ইউরোপ খুঁজলে তো এত মানুষ পাবেন না। হ্যাঁ, তো পৃথিবীর অনেকগুলো দেশ মিলেও এত মানুষ হয় না, কিন্তু এতগুলো মানুষ ভোট দিয়েছে। সেই ভোটে যেটা হয়েছে যে ভারতের যে ধর্মনিরপেক্ষ সংস্কৃতি, যেটার প্রতি আসলে একটা এবং গণতান্ত্রিক যে মূল্যবোধ, সেটা কিন্তু অনেকটাই মানে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছিল দিনকে দিন। হ্যাঁ, এবং এক ধরনের কর্তৃত্ববাদিতা, সেটার দিকে এগোচ্ছিল ভারত। এবার হয়তো সেই জায়গাটায় একটা রাশ টানার মতো অবস্থা তৈরি হয়েছে।
হয়তোবা দাদা, ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সাথে নিশ্চয়ই পরবর্তীতে আরো বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করবার সুযোগ হবে। আজকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন পার্থ শঙ্কর সাহা। আমরা আলাপ করলাম টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় মোদি, সবকিছু কি থাকছে আগের মতোই? আপনি কি ভাবছেন? আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।